ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 12। তোমাদেরকে বলে রাখি, দেখো গ্রুপ ডির জন্য কিন্তু 32,438টা পোস্টের জন্য নিয়োগ শুরু হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্মটা ফিল আপ করে নিও, কারণ লাস্টের দিকে কিন্তু সার্ভারের ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটির কোনো একক হয় না? দেখো এখানে কি অপশান দিয়েছে, বলেছে এর ভেতরে কোনটির কোনো ইউনিট নেই, অর্থাৎ যেটা কিন্তু ইউনিটলেস, অর্থাৎ যেটার কোনো ইউনিট হয় না। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো আমরা যদি এখানে অপশানগুলো দেখি, আমরা এটাকে অপশান টেস্টের মাধ্যমেও করতে পারবো। বলের ইউনিট কি? বলের ইউনিট কিন্তু নিউটন আমরা জানি। শক্তির ইউনিট জুল আমরা জানি। আর কার্যের ইউনিটও কিন্তু জুল হয়ে থাকে। শক্তি প্লাস কার্যের ইউনিট দুজনেরই ইউনিট কিন্তু জুল হয়ে থাকে। এর ভেতরে যে আপেক্ষিক আর্দ্রতা আছে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি আছে, ঠিক আছে, আর এই যেটাকে বলা হয়, এটার কিন্তু কোনো রকম ইউনিট হয় না, বা এটার কিন্তু কোনো রকম একক হয় না। তাই আপেক্ষিক আর্দ্রতা কিন্তু একটি এককহীন রাশি। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, একটি প্রসারিত ধনুকের মধ্যে কী ধরনের শক্তি থাকে? দেখো তোমরা যদি এটাকে একটা কনসেপ্টের মাধ্যমে বুঝতে চাও, তাহলে কিন্তু সবথেকে বেশি সোজা হবে। মনে করো আমি যদি একটা প্রথমে ধনুক আঁকলাম, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে ধনুকের যেই বেঁকানো অংশটা থাকে, আর এটা মনে করো, আমি এখানে আরেকভাবে আঁকানোর চেষ্টা করছি। দেখো এটা মনে করো ধনুকের সেই বাঁকানো অংশটা, আর এটা হচ্ছে ধনুকের যে সুতোটা হয়ে থাকে, আর এখান থেকে মনে করো তীরটা ছোড়া হবে। দেখো যখন আমরা এই ধনুকের এই সুতোটাকে, ঠিক আছে, পেছন দিকে টানবো, তখন কিন্তু ওর ভেতরে শক্তিটা স্টোর হয়ে থাকবে, আর যেটাকে কিন্তু স্থিতিশক্তি বলা হবে। তাই একটি প্রসারিত ধনুকের মধ্যে কোন ধরনের শক্তি থাকবে? তো স্থিতিশক্তি থাকবে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, তো এটা কিন্তু হয়ে যাবে স্থিতিশক্তি। একটি প্রসারিত ধনুকের মধ্যে কোন ধরনের শক্তি থাকে? একটি প্রসারিত ধনুকের মধ্যে কিন্তু স্থিতিশক্তি থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি। একটি প্রসারিত ধনুকের মধ্যে কিন্তু স্থিতিশক্তি থাকে। ঠিক সেরকম করে একটা ঘড়ির মধ্যে যে স্প্রিং থাকে, ঠিক আছে, যে স্প্রিং থাকে, সেই স্প্রিংয়ের মধ্যেও কিন্তু স্থিতিশক্তি থাকে। আবার যখন আমরা কোনো ইলাস্টিক ব্যান্ডকে, মানে কোনো রকম গার্ডারকে মনে করো আমরা এরকম টানছি, সেক্ষেত্রেও কিন্তু তার ভেতরে কিন্তু স্থিতিশক্তি থাকে। এইবার মনে করো ধনুকটাকে তো আমরা টেনে ধরে রেখেছিলাম, ধরে রাখা অবস্থায় কিন্তু স্থিতিশক্তি থাকবে। যখন ধনুকটাকে ছেড়ে দেবো, ধনুকের সুতোটাকে যখন আমরা ছেড়ে দেবো, তখন কিন্তু সেটা গতিশক্তি থেকে তখন কিন্তু সেটা স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে পরিণত হবে। ধনুকের থেকে বাইরে বেরোনো যে তীরটা, সেটা কিন্তু গতিশক্তির উদাহরণ। আবার যখন আমরা কোনো রকম ইলেকট্রিক যে তোমার রাবার ব্যান্ডকে যখন আমরা ছাড়বো, তখনও কিন্তু রাবার ব্যান্ডকে মনে করো টানলাম, তখন কিন্তু স্থিতিশক্তি থাকছে। তারপরে যখন আমরা রাবার ব্যান্ডকে ছাড়বো, তখন কিন্তু আবার ওটা গতিশক্তিতে পরিণত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 3 নম্বর কোশ্চেন, মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যা কার সমান? দেখো এটা কিন্তু একটা কনসেপ্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে, অর্থাৎ আমরা সকলেই জানি এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর তার চারপাশ দিয়ে কিন্তু বিভিন্ন কক্ষে, 3-4টে কক্ষে কিন্তু যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এইবার এই যে বাইরে দিয়ে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনের সংখ্যা কিন্তু ভেতরে থাকা প্রোটন সংখ্যার সমান হয়, আর প্রোটন সংখ্যাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। তাই মৌলের পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যার সাথে কোন সংখ্যাটা সমান? ইলেকট্রন সংখ্যার সঙ্গে কিন্তু পারমাণবিক সংখ্যাটা সমান। আর এই পারমাণবিক সংখ্যা মানেই কি মনে রাখতে হবে? পারমাণবিক সংখ্যা মানেই কিন্তু মনে রাখতে হবে প্রোটন সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, অনেক সময় কিন্তু এই কনসেপ্ট থেকেও তোমাদেরকে কোশ্চেন দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, ড্যাশ হলো সর্বাপেক্ষা বড় প্রাণী গোষ্ঠী। দেখো এর ভেতরে সবথেকে বড় ফাইলাম কোনটা? দেখো সবথেকে বড় ফাইলাম, ঠিক আছে, সবথেকে বড় ফাইলাম, আমি তোমাদেরকে এই কোশ্চেনটা কিন্তু আগের দিনও করিয়েছিলাম। আগের দিনও কিন্তু বলেছিলাম সবথেকে বড় ফাইলাম যেটা, সেটা কিন্তু আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা কিন্তু সবথেকে বড় ফাইলাম। যতগুলো প্রাণী জগৎ আছে, মানে প্রাণী জগতের যতগুলো ভাগ আছে, তার মধ্যে আর্থ্রোপোডা অর্থাৎ কিন্তু কীটপতঙ্গ, যাদেরকে কিন্তু আমরা বলি সন্ধিপদ প্রাণী, ঠিক আছে, যাদেরকে কিন্তু আমরা বলে থাকি সন্ধিপদ প্রাণী, সেই সন্ধিপদ প্রাণীদের সংখ্যা কিন্তু সবথেকে বেশি। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এইবার দেখো যে কিংডম ক্লাসিফিকেশান আছে, অর্থাৎ যে তোমার ওটাকে কি বলে, যে তোমার বলা হয়ে থাকে কিন্তু যে বিভাজন তত্ত্ব, ঠিক আছে, অর্থাৎ যে তোমার দ্বিবিভাজন তত্ত্ব, বা বলা যেতে পারে, ওটাকে বিভাজন তত্ত্ব বলা হয় না, ওটাকে কিন্তু বলা যায় ক্লাসিফিকেশন, ঠিক আছে, যে শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে, ঠিক আছে, যে শ্রেণীবিন্যাস বলা হয়ে থাকে, সেই শ্রেণীবিন্যাস কিন্তু কে করেছিল? দেখো দুখানা শ্রেণীবিন্যাস কিন্তু করেছিল কার্লোস লিনিয়াস। তিনি কিন্তু প্রাণী জগতের আর উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করেছিল, কিন্তু প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ ছাড়াও কিন্তু আরও 3টে শ্রেণীবিন্যাস আছে, ঠিক আছে। সবার প্রথমটা
প্রথমটাকে কিন্তু বলা হয়ে থাকে মনেরা, ঠিক আছে, সবার প্রথমটাকে বলা হয়ে থাকে মনেরা, 2 দাগেরটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রোটিস্টা, ঠিক আছে। এগুলো কিন্তু সেই যে 5টা শ্রেণীবিন্যাস আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রোটিস্টা। 3 নাম্বারটা হচ্ছে ফাঙ্গি, 4 নাম্বারটা কিন্তু হচ্ছে প্লান্টস, 4 নাম্বারটা হচ্ছে প্লান্টস, আর 5 নাম্বারটা কিন্তু অ্যানিমেল। এই যে অ্যানিমেল আছে এই অ্যানিমেলের ভেতরে সবথেকে বড় যে গোষ্ঠী সেটাই কিন্তু আর্থ্রোপোডা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 5 নাম্বার কোশ্চেন। ড্যাশ ভ্রূণের জন্য পরিপোষক কলা হিসেবে কাজ করে। দেখো যখন একটা ভ্রূণ তৈরি হয় তখন সেই ভ্রূণের জন্য কোন জিনিসটা, নিম্নের যে অপশানগুলো আছে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা সেটাকে কিন্তু পরিপোষক কলা, অর্থাৎ সেটার কিন্তু পুষ্টিতে বা সেটাকে কিন্তু বড় হতে সাহায্য করে। তো এখানে অপশানগুলো একবার আমরা দেখে নেব, শুক্রাণু, ডিম্বাশয়, গর্ভাশয় আর কিন্তু এন্ডোস্পার্ম। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি এই যে ভ্রূণ আছে, ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের শরীরে অর্থাৎ ওমেন্সদের শরীরে কিন্তু এই ভ্রূণটা গঠিত হয়ে থাকে, ঠিক আছে, রিপ্রোডাকশন প্রক্রিয়া, জনন প্রক্রিয়া। তাই সেক্ষেত্রে শুক্রাণু কিন্তু হবে না, কারণ শুক্রাণু কিন্তু ছেলেদের শরীরে থাকে, ঠিক আছে। এখানে দেখো যে গর্ভাশয় বা ডিম্বাশয় এই দুটো কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ভ্রূণটা কিন্তু গর্ভাশয়ের মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে কিন্তু ধারিত থাকে, অর্থাৎ ধারণ করে রাখে। আর এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এন্ডোস্পার্ম, ঠিক আছে। এটাকেই কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে শস্য, ঠিক আছে, এটাকেই কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে শস্য। তাই শস্য কিন্তু ভ্রূণের জন্য পরিপূরক কলা হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নাম্বার কোশ্চেন। জলের দ্বারা কোনো বস্তুর ওপর প্রয়োগ করা ঊর্ধ্বগামী বলকে কি বলে? মনে করো এটা মনে করো জল, ঠিক আছে, এখানে মনে করো জল আছে, দাঁড়াও 1 সেকেন্ড আমি এটাকে কার্ভ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে জল, এইবার মনে করো এই জলের মধ্যে কোনো একটা নৌকা ভাসছে, এইবার এই জলটা এই নৌকার ওপরে যে ফোর্সটা ক্রিয়েট করছে, ঠিক আছে, যে কারণের জন্য কিন্তু নৌকাটা জলের ভেতরে ভেসে আছে, সেই বলটাকে কি বলা হয়? সেই বলটাকে কিন্তু বলা হয় প্লবতা, বা ইংলিশে কিন্তু বলা হয় থাকে বিউএনসি, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লবতা, যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে বিউএনসি, ঠিক আছে, বিউএনসি বা প্লবতা বলা হয়ে থাকে। ওই কারণের জন্য দেখবে জলের ভেতরে কিন্তু যখন আমরা কোনো বস্তুকে তুমি যদি মনে করো একটা ইটের টুকরোকে তুমি যদি নর্মালি উঁচু করতে চাও, সেটা কিন্তু তোমার হাতে অনেক প্রেশার ক্রিয়েট করবে, কিন্তু তুমি যদি সেটাকে জলের মধ্যে রেখে উঁচু করতে চাও সেক্ষেত্রে অনেক বেশি সোজা হবে, কারণ জল কিন্তু ওর ওপরে বিউএনসি বল প্রয়োগ করবে, আর বিউএনসি বল প্রয়োগ করার জন্য কিন্তু ওটা অনেক বেশি হালকা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 7 নাম্বার কোশ্চেন। আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি থার্মোপ্লাস্টিকের উদাহরণ নয়? দেখো থার্মোপ্লাস্টিকের উদাহরণ নয় মানে এর ভেতরে কোনটা কিন্তু মানে আগুন দিলে কিন্তু ওটা পুড়বে না, ঠিক আছে, তো এটাই কিন্তু থার্মোপ্লাস্টিকের সবথেকে বড় কাজ। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পিভিসি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নাম্বার কোশ্চেন। ভরবেগের সূত্র কি? দেখো আগের দিন কিন্তু তোমাদের ভরবেগ সংক্রান্ত একটা অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে, যে বেগ যদি 3 গুণ করা হয় তাহলে ভরবেগের কি পরিবর্তন হবে। দেখো এখানে কিন্তু ভরবেগ মানে কি, দেখো ভরবেগের মধ্যে কিন্তু দুটো কথা আছে, একটা হচ্ছে ভর আর একটা কিন্তু বেগ, ঠিক আছে। তাই ভরকে কি বলা হয়? ভরকে কিন্তু আমরা এম দিয়ে ডিনোট করি, আর বেগকে কিন্তু আমরা ভেলোসিটি বা ভি দিয়ে কিন্তু ডিনোট করি। তাই আমাদের এখানে অপশানগুলো দেখবো, কোন অপশানটা আমরা এম ইন্টু ভি পাচ্ছি, তো অপশান এ, ঠিক আছে, অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে পি ইকুয়ালস টু ভরবেগ মানে কিন্তু পি ইকুয়ালস টু এম ইন্টু ভি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটাই কিন্তু ভরবেগের সূত্র। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নাম্বার কোশ্চেন। প্রোস্টেট গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ দেহের কোন অংশে প্রবেশ করে? দেখো সবার প্রথমে বলে রাখি এই যে প্রোস্টেট গ্রন্থিটা আছে এটা কিন্তু ছেলেদের থাকে, ঠিক আছে, এটা কিন্তু ছেলেদের থাকে। এই যে প্রোস্টেট গ্রন্থিটা আছে এই প্রোস্টেট গ্রন্থি থেকে কিন্তু নিঃসৃত এক ধরনের হরমোন, ঠিক আছে, সেটা কিন্তু কোথায় আসে? সেটা কিন্তু প্রোস্টেট গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পরে মূত্রনালীর মাধ্যমে কিন্তু আমাদের মূত্রাশয়তে আসে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের যে পুরুষের যে জননতন্ত্র আছে সেই পুরুষের জননতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি লেন্সের ফোকাস দূরত্ব -40 হলে লেন্সটি কোন প্রকৃতি? দেখো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লেন্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদেরকে দেবে। দেখো 2 ধরনের কিন্তু লেন্স হয়ে থাকে, একটা হচ্ছে যে লেন্সের মাঝখানের দিকটা মোটা ও 2 পাশটা চিকন তাকে কিন্তু বলা হয়ে থাকে উত্তল লেন্স, ঠিক আছে, তাকে কিন্তু বলা হয়ে থাকে উত্তল লেন্স। আর যে লেন্সের কিন্তু মাঝখানের দিকটা সরু আর 2 প্রান্ত মোটা তাকে কিন্তু বলা হয়ে থাকে অবতল লেন্স। এইবার দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি যখনই তোমরা দেখবে ফোকাল দূরত্ব বলো বা তোমার হচ্ছে যখন তোমরা দেখবে পাওয়ার, লেন্সের পাওয়ার বলো, যখনই তোমরা দেখবে ওটা নেগেটিভে আছে অর্থাৎ মাইনাস আছে, তখন একদম চোখ বুজে কিন্তু অবতল লেন্স ঠিক করবে, তার কারণ অবতল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আর অবতল লেন্সের যে পাওয়ার সেটা কিন্তু সবসময় নেগেটিভ হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, সোনার গয়নার সঙ্গে তামা কেন মেশানো হয়ে থাকে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, একটা ডেইলি লাইফ থেকে আমাদের কোশ্চেন। কী অপশানগুলো দিয়েছে আমরা একবার অপশানগুলো দেখে নেবো। ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। সোনাকে শক্ত করার জন্য, সোনাকে নরম করার জন্য, সোনাকে নমনীয় করার জন্য, সোনাকে উজ্জ্বল করার জন্য। দেখো সোনা কিন্তু নিজেই উজ্জ্বল, তাই সোনাকে কিন্তু উজ্জ্বল করার জন্য তামা ব্যবহার করা হবে না, তার কারণ তামার উজ্জ্বলতা কিন্তু সোনার থেকে কম, তাই এটা হবে না। সোনাকে নমনীয় করার জন্য, সোনা কিন্তু সবথেকে বেশি নমনীয় ধাতু, তাই সোনাকে এক্সট্রাভাবে নমনীয় করার কোনো প্রয়োজন নেই। সোনাকে নরম করার জন্য, নরম যদি আমরা করি তাহলে তো ওটাকে আমরা ব্যবহার করতে পারবো না, তাই নরম করার জন্য কিন্তু সঠিক অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোনাকে শক্ত করার জন্য। অর্থাৎ সোনার তৈরি যে জুয়েলারিগুলো হয়ে থাকে, সেই জুয়েলারিগুলোকে কিন্তু শক্ত করার জন্য অর্থাৎ মজবুত করার জন্য কিন্তু সোনার সঙ্গে খাদ হিসেবে তামাকে যোগ করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, ভর বাই আয়তন কি হয়ে থাকে। দেখো এটা কিন্তু তোমাদেরকে আমি আগে করিয়েছি। ভর বাই আয়তন কি হয়ে থাকে, ভর বাই আয়তন কিন্তু হয়ে থাকে ঘনত্ব। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঘনত্ব বা ডেনসিটি। ঠিক আছে, ঘনত্ব বা ডেনসিটি। এবার এই ঘনত্বের একক কি, ঘনত্বের একক কিন্তু মিটার পার কিউব বা সেন্টিমিটার পার কিউব, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে, তড়িৎ আধানের এসআই একক কি। দেখো তড়িৎ আধান মানে কি, তড়িৎ আধান মানে কিন্তু ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, ইলেকট্রিক চার্জ অর্থাৎ ইলেকট্রনের যে স্রোতটা পরিবাহী তারের মধ্যে দিয়ে বাহিত হয় সেটাকে কিন্তু ইলেকট্রিক চার্জ বলা হয়ে থাকে। এই ইলেকট্রিক চার্জের এসআই একক কি, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা একবার অপশানগুলোকে দেখে নেব। কুলাম্ব, জুল, অ্যাম্পিয়ার আর নিউটন। এটাকে কিন্তু আমরা এলিমিনেশন প্রসেসের মাধ্যমেও করতে পারি। দেখো সবার প্রথম নিউটন আমরা কি জানি, নিউটন কিন্তু বলের একক, তাই এটা হবে না। অ্যাম্পিয়ার কিসের একক, অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ তড়িৎটা যে প্রবাহিত হচ্ছে তার একক, নাকি তড়িৎ আধানের একক, তাই এটাও কিন্তু হবে না। জুল কিসের একক, জুল কিন্তু এনার্জি বা কার্যের একক, তাই জুলও কিন্তু হবে না। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুলম্ব। কুলম্ব কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে তাহলে তড়িৎ আধানের এসআই একক কি, তড়িৎ আধানের এসআই একক কিন্তু কুলম্ব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 14 নম্বর কোশ্চেন, সরীসৃপ প্রাণীদের ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি। সরীসৃপ প্রাণীদের ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। দেখো সরীসৃপ যারা কিন্তু ম্যামেল হয়, অর্থাৎ যারা স্তন্যপায়ী হয়, স্তন্যপায়ীদের কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থেকে থাকে। কিন্তু সরীসৃপদের মনে রাখবে, সরীসৃপ এবং উভচরদের কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 প্রকোষ্ঠযুক্ত। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, কিছু কিছু এক্সেপশন কিন্তু এখানে আছে। যেমন কুমির কিন্তু একটা সরীসৃপ প্রাণী হওয়া সত্ত্বেও কুমিরের কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে কুমিরের শরীরে হৃৎপিণ্ডের মধ্যে কতগুলি প্রকোষ্ঠ থাকে, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 15 নম্বর কোশ্চেন, কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আগের বারের গ্রুপ ডি পরীক্ষার খুব অনেকগুলো শিফটেই কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল, আর এটা কিন্তু টিসিএস যেহেতু তোমাদের কোশ্চেন করে, টিসিএসের একটা ফেভারিট কোশ্চেন। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়ে থাকে, দেখো এখানে অপশানগুলো একবার আমরা দেখে নেবো। ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আর হরমোনাল গ্ল্যান্ড। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এখানে যে কটা গ্ল্যান্ড আছে সব কটা কিন্তু হরমোনাল গ্ল্যান্ড, তাই এটা কিন্তু অ্যান্সার হতে পারে না। এরপর যে অ্যাড্রিনালিন গ্রন্থিটা আছে, এই অ্যাড্রিনালিন গ্রন্থিটা কিন্তু আমাদের যে বৃক্ক আছে বা যে কিডনি আছে সেই কিডনির ওপরে থাকে, যেটাকে কিন্তু আপাতকালীন হরমোন আমরা বলে থাকি। এরপর দেখো যেটা থাইরয়েড আছে, থাইরয়েড কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু আমাদের গলার মধ্যে বাটারফ্লাই শেপে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয়ে থাকে। এইবার যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে পিটুইটারি গ্ল্যান্ড। এবার এই পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে, দেখো এই পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু আমাদের যে মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে হাইপোথ্যালামাস আর থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আর থ্যালামাসের মাঝখানে কিন্তু ছোট্ট একটা অংশ থাকে, একদম ছোট্ট একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের বডিটাকে পুরোপুরি হরমোনাল ডিসব্যালেন্সের হাত থেকে বাঁচায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়ে থাকে। দেখো এইটাকে করার জন্য কিন্তু তোমাদেরকে সবার প্রথমে এর বিক্রিয়াটা জানতে হবে। তাহলে আমি যদি বিক্রিয়াটা লিখি তাহলে আমরা দেখব Zn অর্থাৎ জিঙ্ক প্লাস H2SO4। দেখো জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া কি তৈরি হয়, এটাকে কিন্তু
প্রতিস্থাপন বিক্রিয়া বলে, অর্থাৎ জিঙ্কের সঙ্গে কিন্তু H2SO4 যোগ হয়ে যাবে, অর্থাৎ ZnSO4 হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা কিন্তু আলাদা হয়ে পড়ে থাকবে। এইবার এই যে ZnSO4 আছে, এটা জিঙ্ক সালফেট, এটা কিন্তু একটা কম্পাউন্ড হয়ে যাবে, আর এই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু একা পড়ে থাকবে। মনে রাখবে পরীক্ষাগারে কিন্তু হাইড্রোজেন গ্যাস এই পদ্ধতিতেই তৈরি করা হয়ে থাকে, তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হাইড্রোজেন। অর্থাৎ জিঙ্কের সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে কোন গ্যাস নির্গত হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 17 নম্বর কোশ্চেন। কি কোশ্চেনটা বলেছে একবার আমরা দেখি, যে 2 ওহম, 8 ওহম, 6 ওহম এবং এখানে এটা 4 ওহম হবে, ঠিক আছে? তো এটা কিন্তু 4 ওহম হবে, এটা হবে 4 ওহম। 2 ওহম, 4 ওহম, 6 ওহম এবং 8 ওহম যুক্ত রোধকে শ্রেণী সমবায় বা সিরিজে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো ইলেকট্রিসিটি থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসবে, আর এই রোধের অঙ্কগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু বর্তনীতে 2 রকমভাবে কানেক্ট করতে পারি, ঠিক আছে? একটাকে কিন্তু বলা হয়ে থাকে সিরিজে কানেক্ট করতে পারি, আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে প্যারালালে কানেক্ট করতে পারি, অর্থাৎ এটাকে কিন্তু বলা হয়ে থাকে শ্রেণী সমবায়, ঠিক আছে? শ্রেণী সমবায়। আর এটাকে কিন্তু বলা হয়ে থাকে সমান্তরাল সমবায়, ঠিক আছে? সমান্তরাল সমবায়। এইবার এর কিন্তু আলাদা আলাদা ফর্মুলা হয়ে থাকে। আমি এখানে সিরিজের জন্য S ডিনোট করছি, আর প্যারালালের জন্য P ডিনোট করছি। দেখো সিরিজের ফর্মুলাটা কী হয়ে থাকে? R1 প্লাস R2 প্লাস R3, এইভাবে কিন্তু তোমাদেরকে যতগুলো রোধ দেবে সেগুলোকে জাস্ট নর্মাল প্লাস করতে হবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কিন্তু 1/R1, 1/R2, 1/R3 এইভাবে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা দেখব আমাদেরকে কি দিয়েছে। আমাদের কিন্তু বলেছে যে শ্রেণী সমবায় যুক্ত করো। দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে শ্রেণী সমবায় যুক্ত করো। তাই যদি আমরা ফর্মুলাটা লিখি, R1 এখানে কতগুলো আছে? এখানে কিন্তু 4টে আছে, R1, R2, R3 আর R4। তাহলে আমরা পরপরের মানগুলো বসিয়ে দেবো। দেখো 2 যোগ 4 যোগ, এটা কিন্তু 4 হবে, হ্যাঁ, 2 যোগ 4 যোগ 6 যোগ 8। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? যোগ করলে কত আসছে? 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর এদিক থেকে তোমার 8, অর্থাৎ সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 20 ওহম, ঠিক আছে? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 20 ওহম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18 নম্বর কোশ্চেন। দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদেরকে আমি অনেক প্র্যাকটিস করিয়েছি। দেখো এটা কিন্তু স্থিতিশক্তি বের করার যে ফর্মুলাটা কী হয়ে থাকে? ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে mg। যেখানে একটা ডেটা মিসিং আছে, এখানে তোমরা লিখে রাখবে g মানে কিন্তু 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? g ফর কিন্তু আমি এখানে নিচে লিখে দিচ্ছি, g এর মান এখানে কত ধরবে? g এর মান কিন্তু এখানে ধরবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাই এই যে অঙ্কটা আছে, অর্থাৎ 10 কেজি ভরের কোনো একটি বস্তুকে মাটি থেকে 40 মিটার ওপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত হবে যখন জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার? এই অঙ্কটা তোমরা আমাকে করে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য HW থাকছে। তোমাদেরকে সূত্রটা শুধু একবার মনে করিয়ে দিই। সূত্রটা কী ছিল? সূত্রটা কিন্তু ছিল MgH। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 19 নম্বর কোশ্চেন কী বলেছে। মিথাইল অ্যালকোহলের IUPAC সংকেত কি? দেখো এখানে যে IUPAC আছে, ঠিক আছে? IUPAC আছে, সবার প্রথম কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এই IUPACর সম্পূর্ণ নাম কি। দেখো এই IUPACর সম্পূর্ণ নাম কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে? ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে? তো এই যে IUPACর সম্পূর্ণ নাম কি আছে? IUPACর সম্পূর্ণ নাম কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এই যে সংস্থাটা আছে, এই সংস্থাটায় কিন্তু বিভিন্ন রকম যৌগের যে রাসায়নিক সূত্র বলো বা বিভিন্ন রকম যৌগের যে রাসায়নিক নাম বলো, সেটা কিন্তু প্রদান করে থাকে, ঠিক আছে? তো মিথাইল অ্যালকোহলের IUPAC নাম কি? মিথাইল অ্যালকোহলের IUPAC যে সংকেত সেটা কি? তো এখানে আমাদের ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। CH3OH, CH4OH, CHO6O2, CH4। দেখো এখানে যে CH4 আছে, এটা কিন্তু মিথেনের সংকেত, ঠিক আছে? তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। এবার এই তিনটের মধ্যে তোমাদেরকে দেখতে হবে। তো মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, যেটাকে কিন্তু উড অ্যালকোহলও বলা হয়ে থাকে, ঠিক আছে? সেই উড অ্যালকোহলের সংকেত কি? সংকেত কিন্তু CH3OH, ঠিক আছে? CH3
OH কিন্তু এই মিথাইল অ্যালকোহলের IUPAC সংকেত। দেখো যখনই তোমরা এই যে লাস্টে OH সূচকটা দেখবে না, তোমাদেরকে আমি এটা কালকে বলেছিলাম, যখনই তোমরা লাস্টে এই OH সূচকটা দেখবে মনে রাখবে যে এটা কিন্তু অ্যালকোহলের সঙ্গে যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 20 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগের ওপর কি প্রভাব পড়বে। দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের কিন্তু শিখতে হবে। দেখো সবার প্রথমে ভরবেগের যে সূত্র সেটা কি, ভরবেগের সূত্র কিন্তু m/v। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে যে ভরবেগটা আছে অর্থাৎ ভরবেগের ভেতরে যে বেগটা আছে সেই বেগটাকে কিন্তু দ্বিগুণ করবে। ঠিক আছে, তো আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি কিন্তু p = mv। কিন্তু এখানে কত বলেছে, এখানে কিন্তু বলেছে মনে করো এই যে এমটা আছে এটাকে আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হবে, কনস্ট্যান্ট রেখে এই যে ভরবেগটা আছে অর্থাৎ ভিটা আছে এই ভিটাকে কিন্তু দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, ভিটাকে কী করতে হবে, এখানে দেখো আমি আরেকবার করার চেষ্টা করছি। তো দেখো p = mv, এটা আমরা নর্মালি পেয়েছি। ঠিক আছে, নর্মালি পেয়েছি, কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার কিন্তু এই যে পিটা আছে পিটাকে স্টেবল রাখতে হবে, কারণ পি মানে ভরবেগ। ঠিক আছে, এমটাকেও কিন্তু স্টেবল রাখতে হবে, এমটাকে কিন্তু নো চেঞ্জ, কিন্তু যে ভেলোসিটি আছে অর্থাৎ যে বেগ আছে সেটাকে কিন্তু দ্বিগুণ করতে হবে অর্থাৎ 2v নিতে হবে। তাই আমরা কি দেখতে পাবো, কি পাবো, p = কিন্তু আমরা 2mv পাবো। ঠিক আছে, p = কত পাবো, 2mv। তাহলে আগে কিন্তু এটা mv ছিল, এখন কিন্তু 2mv হয়েছে, তাহলে কতর পার্থক্য হয়েছে, 2 গুণ কিন্তু বেড়েছে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে কোনো বস্তুর ওপর কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয়, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে ভরবেগের ওপরে কী প্রভাব পড়বে না, ভরবেগও কী হবে, ভরবেগও কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, ভরবেগও কিন্তু দ্বিগুণ হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এইভাবে কিন্তু জেনারেল সায়েন্সের প্রত্যেক দিন তোমাদের ক্লাস করানো হচ্ছে, এই ক্লাসগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।